ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চায় আরও ১৫ দেশ। প্রত্যাখ্যান করে গাজার একাংশ দখলের হুমকি ইসরায়েলের। ত্রাণ নিতে যাওয়া বাসিন্দাদের উপর গুলি, নিহত ৮০। হিজবুল্লাহ অস্ত্র ত্যাগ করলে লেবানন থেকে সেনা সরাবে ইসরায়েল, শর্ত যুক্তরাষ্ট্রের। প্রত্যাখ্যান সশস্ত্র গোষ্ঠীর। যুদ্ধবিরতির পূর্ণ বাস্তবায়ন চায় বৈরুত। রুশ হামলায় ইউক্রেনের শতাধিক সেনা হতাহতের দাবি মস্কোর। পাল্টা হামলা কিয়েভের। নিষেধাজ্ঞা মোকাবিলায় অভ্যস্ত রাশিয়া। ট্রাম্পের আলটিমেটামের জবাবে ক্রেমলিন। বন্ধু ভারতের ওপর ২৫% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের। রাশিয়ার সঙ্গে বাণিজ্য করায় দেয়া হবে দণ্ড। জাতীয় স্বার্থে সিদ্ধান্ত নেবে জানালো নয়াদিল্লি। এবং শক্তিশালী ভূমিকম্পের পর রাশিয়ার কামচাটকায় অগ্ন্যুৎপাত। দেশে দেশে সুনামি সতর্কতা তুলে নেওয়া হলেও আছে আফটার শক ও জলোচ্ছ্বাসের শঙ্কা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ইয়াসমিন অনন্যা। অবরুদ্ধ গাজায় ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলা থামছে না। গেল একদিনে দখলদার বাহিনীর গুলিতে প্রাণ গেছে আরও ৮০ জনের, যাদের মধ্যে ৭১ জনই গিয়েছিলেন ত্রাণ সংগ্রহে। অপুষ্টিজনিত মৃত্যুর আনুষ্ঠানিক তথ্য পেলেই গাজায় আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ ঘোষণা করবে বলে জানিয়েছে জাতিসংঘ। এমন পরিস্থিতিতে যুক্তরাজ্যের পর আরও ১৫টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে ঘোষণা দিয়েছে। তবে এমন উদ্যোগ প্রত্যাখ্যান করে গাজার একাংশ দখলে নেয়ার হুমকি দিয়েছে ইসরায়েল। আন্তর্জাতিক চাপের মুখে পড়ে গাজার কিছু অংশে অভিযান প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল ইসরায়েল। দিনের বেলা ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতিও দেয়া হয়। তবে অঞ্চলটিতে ত্রাণ সরবরাহ হচ্ছে নামে মাত্র। বেশিরভাগ বাসিন্দাই থাকছেন খাবার থেকে বঞ্চিত। ভয়াবহ পুষ্টিহীনতা ও খাদ্য গ্রহণের মারাত্মক ঘাটতি এরই মধ্যে নিশ্চিত করেছে জাতিসংঘ। এখন কেবল অপুষ্টিজনিত মৃত্যুর তথ্য পেলেই আনুষ্ঠানিক দুর্ভিক্ষ ঘোষণা করবে বলে জানিয়েছে সংস্থাটি। ত্রাণ নিতে গিয়ে ক্ষুধার্ত ফিলিস্তিনিরা প্রাণ হারাচ্ছেন দখলদার বাহিনীর গুলিতে। বুধবারও অনেক ফিলিস্তিনি খাবার সংগ্রহ করতে গিয়ে নিহত হয়েছেন। হামাস এই দুর্ভিক্ষ পরিস্থিতিকে ধীরগতির গণহত্যা হিসেবে আখ্যা দিয়েছে। এক বিবৃতিতে তারা বলেছে, ইসরায়েল খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে এবং ত্রাণকে পরিণত করেছে লুটপাট ও বিশৃঙ্খলার হাতিয়ারে। গাজার এমন পরিস্থিতিতে ১৫টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে ইতিবাচক অবস্থান জানিয়েছে। জাতিসংঘ সদর দফতরে এক সম্মেলনের পর ফ্রান্স জানায়, ২ রাষ্ট্র সমাধান এবং গাজা ও পশ্চিম তীরকে একীভূত করে ফিলিস্তিন কর্তৃপক্ষের অধীনে আনতেই তারা এই পদক্ষেপ নিচ্ছে। তবে পশ্চিমা দেশগুলোর এই উদ্যোগকে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ একে হামাসকে উৎসাহ দেয়া বলে উল্লেখ করেছেন। তার মতে, এই স্বীকৃতি হামাসকে আলোচনায় কঠোর করে তুলবে এবং জিম্মিদের মুক্তিতে দেরি করবে। এমন পরিস্থিতিতে গাজার একাংশ দখলের হুমকি দিয়েছেন ইসরায়েলি মন্ত্রিসভার এক সদস্য। হামাসকে অস্ত্রত্যাগ ও গাজার শাসন ছাড়ার আহ্বান জানিয়েছে সৌদি, কাতার, মিশর সহ আরব বিশ্বের ১৭টি দেশ। জাতিসংঘের উদ্যোগে নিউ ইয়র্কে সংস্থাটির সদর দফতরে সম্মেলনে একটি ঘোষণাপত্রে এই আহ্বান জানানো হয়। এই বিবৃতিকে সমর্থন করেছে ইউরোপীয় ইউনিয়ন ও আরব লীগ। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। গাজার উত্তরে বেত লাহিয়ায় ত্রাণ পৌঁছালেও থামেনি ক্ষুধার জন্য হাহাকার। গমের আটা পেতে ভিড় করছেন হাজার হাজার মানুষ। দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে থাকা ফিলিস্তিনিরা এখন শুধু বাঁচার মতো একটু খাবার খুঁজছেন। শিশুদের কান্নায় ভারী হয়ে উঠেছে গাজার আকাশ। গাজার বেত লাহিয়ায় সকাল সকাল হাজারো মানুষ ত্রাণের খোঁজে ছুটছে ট্রাকের পিছু পিছু। কেউ কাঁধে বস্তা, কেউ বাচ্চা কোলে। এক মুঠো আটা পেলে যেন চলবে তাদের। দীর্ঘ সময় পর ইসরায়েলি সীমান্ত পেরিয়ে গাজায় প্রবেশ করে কয়েকটি খাদ্যবাহী ট্রাক। কিন্তু প্রচণ্ড ভিড়ে চাল বা আটা হাতে পাবেন কিনা এই অনিশ্চয়তার মধ্যেই ছুটছেন তারা। স্থানীয় এক নারী বলেন, ৮ সদস্যের পরিবারের জন্য তিনি চেষ্টা করছেন অন্তত ১ বস্তা আটা জোগাড় করতে। সন্তানের মুখে একটুখানি রুটি তুলে দিতে চান তিনি। কেউ কাঁদছে, কেউ হেঁটে যাচ্ছে ক্ষুধার্ত দেহ নিয়ে। একসময় ১১৭ কেজি ওজন থাকলেও এখন ৫৭ কেজিতে নেমে এসেছে একজনের ওজন। আর এক নারী জানান, ৫ মাস ধরে কিছুই নেই ঘরে। ডাল, পাস্তা সবই এখন দুষ্প্রাপ্য। আমরা এখানে এসেছি কিছু ত্রাণ সংগ্রহ করতে, যেন অন্তত আমার বাচ্চাদের জন্য ১ চিমটি আটা জোগাড় করতে পারি। ৮
সদস্যের পরিবারের সামান্য একটু ময়দা পেলেও কিছু রুটি বানাতে পারবো, বাচ্চারা খুশি হবে। আশপাশের সবাই যখন রুটি বানায় তখন আমাদের ছেলেমেয়েরাও যেন কিছু খেতে পারে, এই আশা এসেছে। আমার ছোট সন্তানকে দুধ না পেয়ে পুদিনা মেশানো পানি খাওয়াতে হচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন দাতব্য সংস্থা জানায় গাজায় এখন দুর্ভিক্ষের পূর্বাভাস স্পষ্ট। বিশেষ করে 5 বছরের নিচের শিশুরা অপুষ্টিতে মারা যাচ্ছে। এরই মধ্যে 147 জনের মৃত্যুর তথ্য দিয়েছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ, যার মধ্যে 88 জনই শিশু। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি বলছে ইসরায়েল মানবিক যুদ্ধবিরতি ঘোষণা করলেও খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট সুযোগ দিচ্ছে না ইসরায়েল। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। হিজবুল্লাহকে নিরস্ত্র করলে কেবল ইসরায়েলি সেনারা লেবাননের দক্ষিণাঞ্চল থেকে সরবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। 6 সপ্তাহের আলোচনায় লেবাননের ওপর চাপ বাড়িয়েছে ওয়াশিংটন। জবাবে বৈরুত বলছে প্রথমে ইসরায়েলি সেনা প্রত্যাহার ও অস্ত্রবিরতির পূর্ণ বাস্তবায়ন হতে হবে। এই অবস্থানকে সমর্থন জানিয়ে হিজবুল্লাহ সাফ জানিয়েছে কোনো অবস্থাতেই তারা অস্ত্র ত্যাগ করবে না। যুক্তরাষ্ট্র জানিয়েছে লেবাননের মন্ত্রিসভা এই সিদ্ধান্ত না নিলে বৈরুতে আলোচনার জন্য দূত পাঠানো হবে না। সেই সঙ্গে বন্ধ থাকবে ইসরায়েলের ওপর সেনা সরানোর চাপ। হিজবুল্লাহর বিষয়ে সিদ্ধান্ত নিতে নভেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়ার কথাও জানিয়েছে ওয়াশিংটন। এ বিষয়ে লেবাননের স্পিকার নবিহ বেরি সাফ জানিয়ে দিয়েছেন আগে ইসরায়েলকে অস্ত্রবিরতি মানতে হবে এবং জাতিসংঘের প্রস্তাব অনুসারে পুরোপুরি সেনা প্রত্যাহার করতে হবে। তার অভিযোগ, এ দাবিকে গুরুত্ব না দিয়েই হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের জন্য মন্ত্রিসভার ভোট চাইছে যুক্তরাষ্ট্র। এদিকে হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম সাফ জানিয়েছেন তারা যুক্তরাষ্ট্রের কথায় অস্ত্র ত্যাগ করবে না। তিনি দাবি করেন যুক্তরাষ্ট্র লেবাননকে ধ্বংস করে ইসরায়েলকে সুবিধা দিতে চাইছে এবং দেশের ভেতরে বিভাজন সৃষ্টির পায়তারা করছে। কাশেমের মতে যুক্তরাষ্ট্র লেবাননকে মধ্যপ্রাচ্যে নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের প্রশিক্ষণ কেন্দ্রে শতাধিক সেনা হতাহতের দাবি করেছে মস্কো। জবাবে দোনেস্ক ও রুস্তভ অঞ্চলে পুতিনের সেনাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে কিয়েভ। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন প্রায় 3000 বাসিন্দা। এদিকে ট্রাম্পের 12 দিনের আলটিমেটামের জবাবে রাশিয়া বলেছে নিষেধাজ্ঞা মোকাবিলায় তারা অভ্যস্ত এবং সেগুলোকে কৌশলগত সুবিধায় পরিণত করছে। যুদ্ধ থামাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে 10 থেকে 12 দিনের সময় বেঁধে দেওয়ার ট্রাম্পের হুঁশিয়ারি গুরুত্বের সঙ্গে দেখছে মস্কো। তবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানান রাশিয়া নিষেধাজ্ঞা মোকাবিলায় অভ্যস্ত এবং সেগুলোকে কখনো কখনো কৌশলগত সুবিধায় রূপান্তর করা হচ্ছে। তবে এসব পদক্ষেপ বৈশ্বিক অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে বলেও মন্তব্য তার। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। 3 দিনেও নিয়ন্ত্রণে আসেনি পর্তুগালের দাবানল। পুড়ে ছায় 10,000 হেক্টরের বেশি বনভূমি। ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে স্পেন, বুলগেরিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশ। ভারতীয় পণ্যের ওপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, ভারতের শুল্ক নীতি বিশ্বের সবচেয়ে কঠিন। পাশাপাশি রাশিয়ার কাছ থেকে জ্বালানি ও সামরিক সরঞ্জাম কেনার কারণে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি। 1 আগস্ট থেকে নতুন এই শুল্ক হার কার্যকর হবে বলে জানিয়েছেন ট্রাম্প। জবাবে নয়াদিল্লি বলেছে তারা পরিস্থিতি নজরে রেখেছে এবং জাতীয় স্বার্থেই সব সিদ্ধান্ত নেওয়া হবে। ভারত থেকে আমদানি করা পণ্যের উপর শুল্ক বসানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি লিখেন, ভারতের সঙ্গে বাণিজ্যে যুক্তরাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ ভারতের শুল্ক অনেক বেশি এবং আর্থিক বহির্ভূত বাধাও খুবই জটিল। ফলে দেশটির পণ্যে 25% শুল্ক আরোপ করা হবে। ট্রাম্প আরও লেখেন, ভারত যুক্তরাষ্ট্রের বন্ধু হলেও সাম্প্রতিক বছরগুলোতে দেশটির সঙ্গে বাণিজ্য ভারসাম্যহীন। রাশিয়ার কাছ থেকে নিয়মিতভাবে সামরিক সরঞ্জাম ও জ্বালানি কেনায় অসন্তুষ্টিও প্রকাশ করেছেন তিনি। বিভিন্ন দেশ ইউক্রেন যুদ্ধ থামানোর আহ্বান জানালেও রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্য চালিয়ে যাওয়াকে ট্রাম্প যে ভালো চোখে দেখছেন না তাও পোস্টে উল্লেখ করেন। রাশিয়ার সঙ্গে বাণিজ্যের কারণে ভারতের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ারও ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তবে ঠিক কী ধরনের দণ্ড দেয়া হবে তা বিস্তারিত লেখেননি মার্কিন প্রেসিডেন্ট।
এদিকে ট্রাম্পের ঘোষণার পর ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় তারা পরিস্থিতি নজরে রেখেছে এবং জাতীয় স্বার্থে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির আলোচনায় ভারত এখনও আগ্রহী বলেও জানানো হয়েছে। কৃষক, ক্ষুদ্র শিল্প ও উদ্যোক্তাদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। 8.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর রাশিয়ার কামচাটকা অঞ্চলে শুরু হয়েছে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। পরিস্থিতি পর্যবেক্ষণে সতর্ক অবস্থায় রয়েছে কর্তৃপক্ষ। এদিকে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সুনামি সতর্কতা তুলে নেওয়া হলেও ভূমিকম্প পরবর্তী আফটার শক ও উপকূলীয় জলোচ্ছ্বাসের ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। সুনামি সতর্কতা তুলে নেওয়া হয়েছে জাপানের বেশ কয়েকটি অঞ্চল থেকেও। অন্যদিকে পানি এবং উপকূল থেকে সাধারণ মানুষকে দূরে থাকার নির্দেশনা দিয়ে সুনামির সতর্কতা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জ। স্থানীয় সময় বুধবার 8.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে রাশিয়ার কামচাটকা উপদ্বীপ। পূর্ব উপকূলে ভূমিকম্পের পর শক্তিশালী ঢেউয়ে ভেসে যায় সেভেরোকুরিলস্ক শহর। স্রোতের পানি ঢুকে পড়ে শহরের ভবনগুলোতে। দুর্বল অবকাঠামোর কারণে প্রত্যন্ত অঞ্চলে কয়েকজন আহত হন। জোয়ারে ভেসে যায় গাড়ি ও গাছপালা। শক্তিশালী ভূমিকম্পের পর কামচাটকা অঞ্চলে শুরু হয়েছে ক্লিউচেভস্কয় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। বিষয়টি নিশ্চিত করেছে রুশ ভূতাত্ত্বিক সংস্থা। তারা জানায় কামচাটকার প্রত্যন্ত এলাকায় অবস্থিত সক্রিয় এই আগ্নেয়গিরি থেকে ধোঁয়া ও ছাই ছড়িয়ে পড়ছে। এদিকে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সুনামি সতর্কতা তুলে নেওয়া হলেও ভূমিকম্প পরবর্তী আফটার শক ও উপকূলীয় জলোচ্ছ্বাসের ঝুঁকি এখনও রয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ভূমিকম্পের পর জাপানের হোক্কাইডো উপকূলে আছড়ে পড়ে সুনামি ঢেউ। বেশ কয়েকটি উপকূলীয় প্রশাসনিক অঞ্চলে প্রাথমিকভাবে 20 লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে জাপানের আবহাওয়া সংস্থা কান্তো থেকে ওয়াকায়ামা উপকূল পর্যন্ত সুনামির সর্বোচ্চ সতর্কতা নামিয়ে শুধুমাত্র সতর্কতা দেয়। উপকূলীয় অঞ্চল থেকে সুনামি সতর্কতা তুলে নিয়েছে ফিলিপিন্সও। রাশিয়ার ভূমিকম্পের জেরে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জে সুনামির সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছিল। ওই সময় দ্বীপটির বাসিন্দাদের উঁচু স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছিল কর্তৃপক্ষ। পরবর্তীতে সর্বোচ্চ সতর্কতা তুলে নেয় স্থানীয় কর্তৃপক্ষ। তবে নিরাপত্তার স্বার্থে পানি এবং উপকূল থেকে সাধারণ মানুষকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়। হাওয়াইয়ের পর গুয়াম এবং সিএনএমআই দ্বীপপুঞ্জ থেকেও সুনামি সতর্কতা তুলে দেওয়া হয়। এদিকে ভূমিকম্পের সময় ভয়কে তোয়াক্কা না করে জীবনের ঝুঁকি নিয়ে রোগীর অস্ত্রোপচার চালিয়ে যান রাশিয়ার পেট্রোপাভলোভস্ক কামচাটস্কি শহরের একটি হাসপাতালের চিকিৎসকরা। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওটি। মৌসুমীর সাথী, সময় সংবাদ। টানা তৃতীয় দিনেও নিয়ন্ত্রণের বাইরে পর্তুগালের বিভিন্ন অঞ্চলের দাবানল। বাড়িঘর, ফসলি জমি সহ পুড়ে ছাই 10,000 হেক্টরের বেশি বনভূমি। নিয়ন্ত্রণে আনতে কাজ করছে কয়েক হাজার ফায়ার সার্ভিস কর্মী। চলমান দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে স্পেন, বুলগেরিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশ। পর্তুগাল থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। জ্বলছে আগুন, পুড়ছে বিস্তীর্ণ বনভূমি। কোথাও কালো ধোঁয়ায় আচ্ছন্ন কয়েক কিলোমিটার এলাকা। আগুনের লেলিহান শিখা বনভূমি ছাড়িয়ে প্রবেশ করছে লোকালয়ে। পুড়ছে ফসলি জমি, গবাদি পশুর খামার সহ বিভিন্ন অঞ্চলের বাড়িঘর। চলমান দাবানল মোকাবিলায় মঙ্গলবার সবচেয়ে কঠিন দিন পার করেছে পর্তুগাল। কয়েক হাজার দমকল কর্মীর নিরলস চেষ্টায়ও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি গন্দোমার, পেনামাকর, ইদানা নোভা, পন্তে দা বার্কা, পন্তে দে লিমা ও এরোকার দাবানল। টানা কয়েকদিনের দাবানলে এরই মধ্যে পুড়ে ছাই 10,000 হেক্টরের বেশি বনভূমি। 1,000-এর বেশি অগ্নি নির্বাপক বিভিন্ন যানবাহনের পাশাপাশি 15টির বেশি উড়োজাহাজ ও হেলিকপ্টার দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। আমাদের যথেষ্ট প্রস্তুতি ছিল এবং আছে। আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। এটা আমাদের সবার লড়াই এবং আমাদের ধৈর্যের সঙ্গে এই পরিস্থিতি মোকাবিলা করতে হবে। ভয়াবহ দাবানলে বিপর্যস্ত বুলগেরিয়াও। দেশটির ব্লাগোয়েভগার্ড অঞ্চলের দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে দেশটির ফায়ার সার্ভিসকে। লোস্কি গ্রামের 400-র বেশি নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। বুলগেরিয়াতেও এরই মধ্যে পুড়ে ছাই হয়েছে 10,000 হেক্টরের বেশি জায়গা। দাবানল মোকাবেলায় হিমশিম খাচ্ছে স্পেনও। ফায়ার সার্ভিসের পাশাপাশি দেশটির কাসেরেস অঞ্চলের দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে স্প্যানিশ মিলিটারি ইমার্জেন্সি ইউনিটের 1.5 শতাধিক সদস্যের দল। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, পর্তুগাল। আকস্মিক বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত ভারতের হিমাচল প্রদেশ। এতে এখন পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
পাটনা ও ভোপালেও দুর্যোগের চিত্র ভয়াবহ। এদিকে চীনের রাজধানী বেইজিংয়ে বৃষ্টিপাতে প্রাণহানি বেড়ে ৩৮ জনে দাঁড়িয়েছে। বন্যায় বিপর্যস্ত ইউরোপের দেশ রোমানিয়াও। ভারতের হিমাচল প্রদেশের মান্ডি জেলায় টানা বৃষ্টির ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় প্রাণ গেছে কয়েকজনের। কাদায় আটকে গেছে বহু যানবাহন। উদ্ধারকর্মীরা কাদামাটি ও পাথরে ঢেকে যাওয়া রাস্তা পরিষ্কার করার চেষ্টা চালাচ্ছেন। এতে কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। হিমাচল প্রদেশ ছাড়াও বিহার ও মধ্যপ্রদেশে টানা বৃষ্টিতে সড়কে ব্যাহত যোগাযোগ ব্যবস্থা। বিহারের গার্দানিবাগ হাসপাতাল সহ বেশ কয়েকটি সরকারি স্থাপনা পানিতে তলিয়ে গেছে। রোগী ও স্বজনরা পানির মধ্যে হেঁটে হাসপাতালে পৌঁছাতে বাধ্য হচ্ছেন। এদিকে চীনের রাজধানী বেইজিং এবং আশেপাশের হেবেই ও তিয়ানজিন শহরে টানা বৃষ্টিতে বাড়ছে প্রাণহানির সংখ্যা। মিউন জেলায় বৃষ্টির মাত্রা প্রায় ১ বছরের গড় বৃষ্টিপাতের সমান। সড়ক ও বিদ্যুৎ যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। ধসে গেছে শতাধিক সেতু ও গাছপালা। প্রায় ৮০,০০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় স্বেচ্ছাসেবকরা দমকল কর্মীদের সঙ্গে মিলে আটকে পড়াদের উদ্ধারে নেমেছেন। কেউ নৌকা নিয়ে, কেউ ফর্কলিফট চালিয়ে জীবন বাঁচানোর চেষ্টা করছেন। জরুরি অবকাঠামো মেরামত ও ক্ষতিগ্রস্ত এলাকায় সহায়তার জন্য ২০ কোটি ইউয়ান অর্থ বরাদ্দের ঘোষণা দিয়েছে চীনের কেন্দ্রীয় সরকার। এদিকে রোমানিয়ার পূর্বাঞ্চলে টানা ভারী বৃষ্টির পর ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে বহু গ্রাম। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে নিয়ামত ও সুচিয়াভা। হতাহতের খবরও পাওয়া গেছে। শতাধিক মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। থাইল্যান্ডে আতশবাজির কারখানায় বিস্ফোরণে নিহত হয়েছে অন্তত ৯ জন। এখনও নিখোঁজ কয়েকজন। স্থানীয় সময় বুধবার সুক্তনবুরি প্রদেশের মুয়ং জেলায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। বিস্ফোরণের ফলে কারখানাটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। চারপাশে ছড়িয়ে পড়ে পোড়া ধাতব ধ্বংসাবশেষ। আহতদের এরই মধ্যে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে হাসপাতালে। এ ঘটনার কারণ নিশ্চিত করতে তদন্ত অব্যাহত আছে বলে জানায় স্থানীয় পুলিশ। নিরাপত্তা ঘাটতির কারণে এ দুর্ঘটনা বলে মনে করেন বিশেষজ্ঞরা। অস্ট্রেলিয়ার তৈরি প্রথম রকেট উৎক্ষেপণের মাত্র ১৪ সেকেন্ড পরেই বিধ্বস্ত হয়েছে। কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যের বাওয়েন শহরের পাশে বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটে। এরিস নামের রকেটটি নির্মাণ করেছে বেসরকারি প্রতিষ্ঠান গিলমোর স্পেস টেকনোলজিস। ২৩ মিটার দৈর্ঘ্যের এই রকেট ছোট স্যাটেলাইট অরবিটে পাঠানোর লক্ষ্য নিয়ে তৈরি হলেও প্রথম পরীক্ষাতেই ব্যর্থ হয়। প্রতিষ্ঠানটি জানিয়েছে সব ইঞ্জিন সচল ছিল এবং রকেটটি লঞ্চ প্যাড ছাড়াতে পেরেছে। এটিকেই প্রাথমিক সাফল্য হিসেবে দেখছে তারা। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চায় আরও ১৫ দেশ। প্রত্যাখ্যান করে গাজার একাংশ দখলের হুমকি ইসরায়েলের। ত্রাণ নিতে যাওয়া বাসিন্দাদের ওপর গুলি, নিহত ৮০। এবং বন্ধু ভারতের ওপর ২৫% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের। রাশিয়ার সঙ্গে বাণিজ্য করায় দেয়া হবে দণ্ড। জাতীয় স্বার্থে সিদ্ধান্ত নেবে, জানালো নয়াদিল্লি। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।